আপনি কি জানেন আজ থেকে 100 বছর আগে দীঘার সমুদ্র সৈকতে কিভাবে পৌঁছতো মানুষ? আপনি কি জানেন আজ থেকে 100 বছর আগে কলকাতা থেকে দীঘা যেতে সময় লাগতো 2 দিন? আপনি কি জানেন 100 বছর আগে দীঘা নামে পরিচিত জায়গাটি এখন সমুদ্রের নিচে? হ্যাঁ, আজ থেকে 100 বছর আগে কলকাতা থেকে দীঘা যাওয়ার গল্প শুনলে একটা রূপকথার গল্প বলেই মনে হবে আপনার। আর আজ এই ভিডিওতে সেই গল্পই শোনাবো আপনাদেরকে। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। সেই সময় দীঘা ছিল সমুদ্র পার্শ্ববর্তী একটি গ্রাম। জায়গাটির নাম ছিল বীরকুল পরগনা। বর্তমানে সেই জায়গাটির হদিশ পাওয়া বেশ মুশকিল, কারণ বহু বছর আগেই বীরকুল পরগনা সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছে। দীঘার ইতিহাস গড়ে উঠেছিল এই বীরকুল পরগনা থেকে। ইতিহাস বলছে 1775 সালে হেস্টিংস বীরকুলের মনোরম সমুদ্র সৈকতে গরমের ছুটি কাটানোর জন্য একটি বাংলো তৈরি করেন। প্রাকৃতিক পরিবেশে ইংরেজদের মাছ ধরা, সমুদ্র স্নান সহ বিনোদনের জন্য বীরকুলের সৈকতে বিশ্রামাগার তৈরির পরিকল্পনা এবং উদ্যোগ নেওয়া হয়। আর এই জায়গাটিকেই হেস্টিংস বলতেন ব্রাইটন অফ দ্য ইস্ট। পরবর্তীকালে সামুদ্রিক জলোচ্ছ্বাস আর ভূমিক্ষয়ে বীরকুল ভগ্নস্তূপে পরিণত হয়। এমনকি হেস্টিংসের অবসর বিনোদনের বাংলোটিও পরবর্তীতে সমুদ্র গর্ভেই বিলীন হয়ে যায়। সাল 1780। সেই সময় সমগ্র পূর্ব মেদিনীপুরেই যাতায়াতের ব্যবস্থা বলতে ছিল হাতি, ঘোড়া, গরুর গাড়ি এবং নৌকো। তবে আজ থেকে 100 বছর আগে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরেই ছিল দীঘার সমুদ্র সৈকত। মূলত কলকাতায় বসবাস করা সাহেবদের ছুটি কাটানোর ঠিকানা ছিল দীঘা। 2-3 দিনের জন্যে সমুদ্রের হাওয়া খেতে মাঝে মধ্যেই সাহেবরা সেখানে পৌঁছে যেতেন। আর তারা কিছুটা পথ নৌকোয়, কিছুটা পথ হাতি, ঘোড়া বা গরুর গাড়িতে করেই আসতেন। সেই সময় সাহেবদের থাকার জন্যে দীঘার বালিয়াড়ির ওপর গড়ে উঠেছিল ছোট ছোট বাংলো। যদিও পরবর্তীতে 1911 সালে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতা থেকে দীঘার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করেছিলেন বটে, তবে সেটা খুব বেশি দূর এগোয়নি। 1921 সালে দীঘায় আসেন কলকাতার বিখ্যাত হ্যামিল্টন কোম্পানির প্রতিষ্ঠাতা, প্রকৃতিপ্রেমী জন ফ্রাঙ্ক স্নেইথ। তিনি প্রথমে ওভারল্যান্ড গাড়ি করে বেলদা এবং বেলদা থেকে ঘোড়ার পিঠে চেপে কাঁথিতে আর তারপর হাতিতে চেপে পৌঁছন দীঘায়। প্রথমবার দীঘায় এসেই দীঘার প্রেমে পড়ে যান স্নেইথ, আর এখানে গড়ে তুলেছিলেন স্বপ্নের বাংলো রামসুইক হাউস। আর এই বাংলোই হয়ে ওঠে দীঘার প্রথম উন্নয়নের ফলক। মাঝে মধ্যেই স্নেইথ কলকাতা থেকে 2 সিটার পাইপার প্লেনে চেপে দীঘায় আসতেন, আর সেই প্লেন দেখতে ভিড় জমাতেন স্থানীয় বাসিন্দারা। দেশ স্বাধীন হওয়ার পর দীঘাকে সৈকত নগরী হিসেবে গড়ে তোলার জন্য জন ফ্রাঙ্ক স্নেইথ আবেদন জানান তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের কাছে। আর ধীরে ধীরে তৈরি হয় সৈকত আবাস, জল সরবরাহ সহ আরও নানান ব্যবস্থা। 1962 সালে বিধানচন্দ্র রায়ের মায়ের নামে অঘোরকামিনী স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় দীঘায়। 1950 সালে খড়গপুর থেকে প্রথম পিচের রাস্তা গড়ে তোলা হয়। সেই সময় দীঘায় আসতে হলে কলকাতা থেকে খড়গপুর ট্রেনে এবং খড়গপুর থেকে বাসে কাঁথি, আর তারপর বাস বদলে দীঘায় পৌঁছতে হতো। এই বাসগুলোর চেহারা আজকের বাসের মতো একেবারেই ছিল না। বাসগুলোর ইঞ্জিন ছিল সামনে, যে কারণে বাসের সামনের বেশ কিছুটা অংশ বাইরে বেরিয়ে থাকতো। স্থানীয় উড়িয়া ভাষায় এই বাসগুলোকে ডিবা বাস বলা হতো। এই বাসে বসার জায়গা ছিল ভাগ করে দেওয়া। সবার সামনের অংশ ফার্স্ট ক্লাস, মাঝের অংশ সেকেন্ড ক্লাস এবং সবার পেছনে থার্ড ক্লাস। তবে সাহেবদের এই দেশ ছেড়ে চলে যাওয়ার পর স্বাধীনতার পরবর্তী সময়ে সাধারণ মানুষের পছন্দের জায়গা হয়ে ওঠে দীঘা। 1970 সালের পর থেকে সড়ক পথে যাতায়াতের উন্নতি ঘটতে শুরু করে। মেচেদা, নন্দকুমার থেকে কাঁথি হয়ে সড়ক পথ গড়ে ওঠে, আর যার ফলে দীঘা আর কলকাতার মাঝে প্রায় 70 কিলোমিটার দূরত্ব কমে যায়। চাইলে এখন বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে চেপে দীঘায় পৌঁছতে পারে। বর্তমানে বাঙালির অন্যতম পছন্দের জায়গা দীঘার আজকের চিত্র সবার চেনা, কিন্তু 100 বছরের এই যাত্রা কোনো রূপকথার থেকে কম নয় সত্যি। হাতি, ঘোড়ায় চেপে 2 দিনের যাত্রাপথ আজ বদলে ট্রেনে, বাসে কয়েক ঘন্টায় পৌঁছে গিয়েছে। আর এই 100 বছরের সাক্ষী শুধু একটা বাংলো, যার নাম রামসুইক হাউস।
দীঘায় ঢোকার মুখে সদ্য নির্মিত প্রবেশ তোরণ পেরিয়ে কিছুটা এগোলেই রাস্তার ঠিক বাঁদিকেই চোখে পড়বে রামসুইক হাউস। বর্তমানে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অতিথিশালা হিসেবে ব্যবহৃত এই ভবন দীঘার 100 বছরের ইতিহাসের নীরব সাক্ষী।